দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। কাল থেকে রোজা রাখবেন মুসল্লিরা। আজ রাতেই তারাবির নামাজ। চলতি মাসেই নির্বাচনী রোডম্যাপ চাই বিএনপি। দ্রুত ঘোষণা না এলে রাজনৈতিক দলগুলোর বিকল্প সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি। রাজনৈতিক ঐক্যমত্য হলে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন। সংস্কার চাইলে লাগতে পারে আরও 3 মাস, জানালেন শফিকুল আলম। চলতি মাসেই শেখ হাসিনার মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে, জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অল আউট অ্যাকশন শুরু। আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, অভিযোগ ডিবি প্রধানের। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন এবং আমি মাহবুব হাসান। শুনছিলেন এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রবিবার শুরু হচ্ছে সিয়াম সাধনা। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহরি খেয়ে রবিবার থেকে রোজা রাখবেন তারা। মুসলমানদের কাছে রমজান পবিত্র মাস। এই 1 মাস সংযম সাধনার পর ঈদ উল ফিতর উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে রোজা পালিত হচ্ছে শনিবার থেকেই। রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে এবং আমরা ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন। তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন। এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা যেটা জানাচ্ছিলাম যে দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল থেকে শুরু হচ্ছে রোজা। সন্ধ্যায় চাঁদ দেখার পর ব্রিফিং করেছে ইসলামী ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে বিস্তারিত জানতে। সাদিক, একটু জানাবেন ঠিক দেশের কোন কোন স্থান থেকে রমজানের চাঁদ দেখা গেছে আর এ বিষয়ে ব্রিফিং করেছে ইসলামী ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি। তো ব্রিফিং এর কি কি তথ্য এসেছে একটু জানাবেন আমাদের। ইসরাত, মাগরিবের নামাজের পরেই কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে ইসলামী ফাউন্ডেশন যে সভাকক্ষে, সেখানেই কিন্তু চাঁদ দেখা কমিটি তাদের আনুষ্ঠানিক বৈঠকে বসে এবং তারা প্রায় আধা ঘন্টার বেশি সময় বৈঠক করেন। আর বৈঠকের পরে মাননীয় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, যিনি চাঁদ দেখা কমিটির প্রধান ছিলেন, তিনি জানিয়েছেন যে আজকে চট্টগ্রাম শহর সারা দেশে চাঁদ দেখা গিয়েছে এবং এর প্রেক্ষিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আর যদিও রমজানের আজকে তারাবি শুরু হবে, তো আজকে রাত থেকেই মূলত রমজানের যে আবহাওয়া সেটা শুরু হয়ে গেছে এবং এই রমজানের 30 দিন যে আনুষ্ঠানিকভাবে কবে পবিত্র শবে কদর হবে, কবে ইফতারের সময় শুরু, সব বিষয়ে কিন্তু আমাদের ধর্ম উপদেষ্টা কথা বলেছেন এবং নিত্য পণ্যের দাম কীরকম থাকে সেই বিষয়গুলো পরামর্শ দিয়েছেন। তাতে 8 ঘন্টার যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু একজন সদস্য যিনি ছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটির ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি এখন আমাদের সাথে যোগ দেবেন। তিনি বৈঠকে ছিলেন, তার সাথে একটু জানতে চাইব আজকের বৈঠকে কি সব বিষয়ে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে বাদ মাগরিব মাননীয় ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে চাঁদ দেখা কমিটি যে মিটিং করেছে, সেই মিটিংয়ে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসকগণ জানিয়েছেন যে তারা চাঁদ দেখেছেন, তার জেলায় চাঁদ দেখেছে তারা। তো সেই পরিপ্রেক্ষিতে অফিসিয়ালি তিনি সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এবং জানিয়েছেন যে আগামীকাল থেকে
পবিত্র রমজানের প্রথম তারিখ একদিন শুরু হয়ে যাবে, অর্থাৎ আজকেই তারাবি পড়া শুরু হবে। এবং একই পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে 27শে রমজান হবে হচ্ছে আমাদের 27শে মার্চ দিবাগত রাতে, 27শে মার্চ দিবাগত রাতে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। এবং তিনি দেশবাসীকে আরো একটি বিষয়ে আহ্বান জানিয়েছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করা এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা হতে পারে না, কারণ ইসলাম মানবতার কল্যাণের জন্য এসেছে। অর্থাৎ তিনি ব্যবসায়ী এবং এর সাথে যারা জড়িত তাদেরকে বিনীত অনুরোধ জানিয়েছেন যে তারা যেন সাধারণ মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়ান, সে ব্যাপারে যেন সকলে সহযোগিতা করেন। আপনি রমজানের ফজিলতের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, রমজান কেন এসেছে, আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজা রেখে যেন তাকওয়া অর্জন করতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই রমজানে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাহলে এই রমজানে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন অনুসারে আমল করব। আরো অনেকগুলো বিষয় এর সাথে জড়িত, আমরা তাহাজ্জুদ পড়ব, আমরা কিয়ামুল লাইল করব, আমরা যথাযথভাবে রোজা রেখে আমাদের আত্মাকে বিশেষ করে কুরিপুকে পুরে সারখার করতে হবে। কারণ রমাদান শব্দের অর্থ হচ্ছে সারখার করে দেওয়া, পুরে জ্বলে ভস্মীভূত করা। কি জ্বালাবো? আমার পাপকে জ্বালাবো, আমার কুরিপুকে জ্বালিয়ে দেব। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটি বিষয় মনে করা দরকার, সেটা হচ্ছে এই যে না খেয়ে থাকছি, এর ভিতরে একটা ট্রেনিং রয়েছে, একটা হিকমত রয়েছে। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য রেখেছেন এই কারণে, যাতে করে গরিব দুঃখী যারা খেতে পায় না, যারা পানি পায় না, আহার পায় না, তাদের কষ্টটা আমি অনুভব করি। আমরা যদি এটা কষ্ট অনুভব করতে না পারি, তাহলে তো এই যে ইসলাম সাম্য বা মানুষের যে অধিকারের প্রশ্ন, মানুষের প্রতি সহানুভূতি, সেটা ফুটে উঠবে না। তো সেই কারণে রমজানের অন্যতম একটা শিক্ষা হচ্ছে গরিব মানুষকে দয়া করা, দারিদ্র্য বিমোচনে এগিয়ে যাওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাদের ইফতারের প্রয়োজন তাকে ইফতার খাওয়ানো। বলা হয়েছে কাউকে যদি আমি ইফতার করাই, রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবেন। চিন্তা করেন যে একটা খেজুর খাওয়াবেন আর পুরো রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এর কারণই হচ্ছে যে ইসলাম চায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, অসহায় মানুষের মুখে হাসি ফুটুক। আর একটা সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে আমরা রমজানের পরে যে ঈদ পাই, ঈদটা কিসের জন্য, কার জন্য? ঈদ হচ্ছে যে আল্লাহ তাআলার থেকে ক্ষমার ঘোষণা পাবে। কারণ রমজান হচ্ছে রহমতের মাস, ক্ষমা পাওয়ার মাস, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস। আমি যদি মুক্তি পাই তখনই আমার জন্য ঈদ। অতএব আমি দেশবাসীকে অনুরোধ জানাবো যে আমরা এই রমজান পালন করব, ঠিক আছে, আমরা ঈদের কেনাকাটা করব, ঠিক আছে, নিয়াতটা শুদ্ধ করি, গরিবের পাশে দাঁড়াই এবং মানবতার কল্যাণে কাজ করি, তাহলে আমাদের এই সাধনা সফল হবে। ইরশাদ শুনছিলেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বলছিলেন যে রমজানের ফজিলত, তো সব বিষয়ে তিনি জানালেন যে প্রায় 8 ঘন্টার বৈঠকে কি হয়েছে, কালকে কখন রমজানের সেহরি শুরু হবে, ইফতারের সময়, সব মিলে এই হচ্ছে আজকে ডক্টর খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা তিনি যা জানিয়েছিলেন এবং রমজানের ফজিলত সেটা। সৈকত সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ইসলামী ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির ব্রিফিং বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeauty.com এ। চলতি মাসের মধ্যে সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে, তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো তাদের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানালেও তাদের গণপরিষদ জাতীয় ভোটের আগে স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মনে করছেন দলটির নেতারা। রহিম রুমনের প্রতিবেদন। সবাইকে ধন্যবাদ। আমরা এখনো গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। আলোচনা সভায় দেশের জন্য খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ তিতিক্ষার নানা দিক তুলে ধরেন বিএনপি নেতারা। তিনি হয়েছেন, কিন্তু এই বড় বড় চক্রান্ত এবং ঘটনাগুলো, এই সমস্যাগুলোকে তিনি পার করে যেতে পেরেছেন। 2 বার অত্যন্ত সাফল্যের সাথে তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন। আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি, আমরা লড়াই করেছি, আমরা আওয়ামী লীগ করি নাই। এই সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দলকে স্বাগত জানান। তবে তাদের দ্বিতীয় স্বাধীনতা ও গণপরিষদ নির্বাচনের দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে,
হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। চলতি মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের আইন না করা ও রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের আওতায় না আনার সমালোচনাও করেন তিনি। সরকার আইন প্রণয়ন করেনি, আইন পরিবর্তনও করেনি। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় এখনো আনেনি, আনার কোনো অবস্থাও দেখছি না। জনগণ প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি চলবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে দলটির নেতা জয়নুল আবদিন ফারুক দেশবিরোধী চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেন। অবৈধ নির্বাচন করতে গিয়ে 492টা উপজেলায় ইয়নো কারা ছিল, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনাকে সহযোগিতা করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। রহিম রুমন, ৭১, ঢাকা। রাজনৈতিক ঐকমত্য হলে আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে বলে ফের জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে সংস্কার চাইলে সেক্ষেত্রে আরও 3 মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, সরকার লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাস করে, তাই কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। প্রেস সচিব বলেন, রমজানে পণ্য সরবরাহ বাড়াতে এবং দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিবিড়ভাবে কাজ করছে সরকার। প্রশ্নের জবাবে প্রেস সচিব আরও জানান, পিরোজপুরে ডিসি কর্তৃক গাড়ি রিকুইজিশন ইস্যুটি সত্য নয়। আরেক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে। তিনি দাবি করেন, পাবনায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনার খবরটি অতিরঞ্জিত। ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্স্যাক্ট একটা ডেট চাচ্ছেন। আমরা কিন্তু বলে দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার এবং সন্ত্রাসী প্রতিরোধে কাজ করছে সরকার। সীমাতে হত্যা বন্ধে প্রতিবাদ এখনও অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় উখিয়ায় 64 বিজিবির নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হলো, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিজিবির নতুন উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানিয়েছেন তিনি। এর আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় যোগ দেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন করেন। একই সাথে সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, 9 ইউনিট এবং ট্রেনিং সেন্টারেরও উদ্বোধন করেন তিনি। এই সময় বিজিবির মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড নিয়ে কড়া জবাব ও প্রতিবাদ অব্যাহত রেখেছে। আমাদের সীমান্ত যাতে নিরাপদ থাকে, সীমান্তবর্তী এলাকায় জনগণ যেন নিরাপদ থাকে, তো সেটা করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করছি। তো আমি বলতে চাই যে সীমান্ত, এই মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে, এই নারকোটিক্স বলেন, ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক,
যদি ক্রস না করে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে এক সাংবাদিকের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ পেয়ে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কি আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। তিনি আরো বলেন, নানা অপরাধী অভিযুক্ত সন্ত্রাসরা দলীয় বিবেচনায় রেহাই পাচ্ছে। তিনি এটা বন্ধ করার নির্দেশ দেন। এইটাকে কিভাবে সলভ করার জন্য সরকারও কিন্তু চিন্তা করে, এটা একটা বড় ধরনের সমস্যা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা তথ্য প্রচারের সময় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। রোজায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, পতিত সরকারের অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মহিম মিজানের রিপোর্ট। রমজানকে সামনে রেখে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান, পুরো রমজান মাসে স্বস্তিতে থাকবে সাধারণ মানুষ। রমজান উপলক্ষে হাতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা। যে কোনো অপরাধের বিরুদ্ধেই থাকবে ডিবির জিরো টলারেন্স। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ফ্যাসিস্ট প্রতীত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধের ইন্ধন যোগাচ্ছে ঢাকা সহ সারা দেশে। এ সময় ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়েও কথা বলেন গোয়েন্দা প্রধান। তার দাবি, যৌথ বাহিনীর পাশাপাশি পুলিশও কাজ করছে। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ডিবি পরিচয়ে কেউ কাউকে তুলে নেওয়ার চেষ্টা করলে তা যেন গোয়েন্দা কার্যালয়ে অবহিত করা হয়। জনসাধারণের প্রতি আমাদের আহ্বান, এখন ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোনো তথ্য থাকলে ডিবিকে সহায়তা করুন। আপনাদের পরিচয় গোপন রেখে, সম্পূর্ণ নিরাপদ রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কিছুদিনের মধ্যে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে বলে আশা প্রকাশ করেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। ডিবির কার্যক্রম আরো বেগবান করা হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা। নগরবাসী। এবারে পরবর্তী প্রসঙ্গ, রোজার আগে লেবুর দামে সেঞ্চুরি। ডাল, ছোলা, খেজুর স্বাভাবিক থাকলেও বাড়তি সব ধরনের ফলের দাম বেড়েছে। কয়েকদিন আগেও ৬০ থেকে ৭০ টাকা হালির লেবু কেবল রোজা উপলক্ষে বিক্রি হচ্ছে, এখন ১০০ থেকে ১২০ টাকায়। বেড়েছে দেশি বিদেশি ফলের দামও, আর বাড়তির তালিকায় আছে সব ধরনের মুরগি এবং মাছের দাম। তবে আমদানি ভালো থাকায় এবার স্বাভাবিক রোজার গুরুত্বপূর্ণ ডাল, ছোলা, খেজুর, চিনি সহ আমদানি পণ্য। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। সারাদিন রোজা রেখে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত সবার আগে প্রয়োজন হয় ইফতারিতে। আর সেই চাহিদার সুযোগ বুঝে হঠাৎ ২০ থেকে ৪০ টাকা বাড়িয়ে লেবু বিক্রি হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। ছোট, মাঝারি, বড় সুযোগ বুঝে লেবুর দাম উঠেছে ১২০ টাকা পর্যন্ত। মানে বাজার করব না আমি অজ্ঞানে পড়ে যাব, আমি আসলে কিছু বুঝতেছি না। একটা লেবু ২০ টাকায় কি করে? আগে ছিল হালি ৬০ টাকা, ৭০ টাকা, এখন ১২০। এটা তো টু মাছ সবার জন্য, রোজার জন্য মনে বেড়ে গেছে। এই যে গেলাম লেবু, কাজের লেবু ১০০ টাকা আলি, ২৫ টাকা পিস। পাইকারি বাজার ঘুরে দেখা যায় বাজারে যথেষ্ট লেবুর সরবরাহ আছে। তারপরও ব্যবসায়ীদের অভিযোগ, একদিকে লেবুর সিজন না থাকা, অন্যদিকে চাহিদা বেশি থাকায় স্থানীয় কৃষকরাই লেবুর দাম বাড়িয়েছে। রমজানের লেগে আর আন সিজন গৃহস্থা পয়সা এবার খুব পাইতেছে। জায়গাতে বাড়তি, জায়গাতে ১৫ টাকা, ১৬ টাকা,
12 টাকা কিনুন লাগে। সবরাতের আগে ছিল সীমিত, সবরাতের থেকে লেবুর দাম বেড়ে গেছে, তার কারণে লেবুর এখন সিজন না। এদিকে বরাবরের মতো এবারও বাজারে বাড়তি শসা, বেগুন, কাঁচামরিচ সহ সালাদ সামগ্রীর দাম। শসা হইলো বর্তমানে 90 থেকে 100 টাকা কেজি, ক্ষীরা হইলো 50 থেকে 60 টাকা কেজি, গাজর হইলো 35 থেকে 40 টাকা কেজি। 2 দিন আগেও মালটা বিক্রি হয়েছে 250 থেকে 260 টাকা। রোজা উপলক্ষে এটির দাম উঠেছে 300 টাকায়। তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের সংকট দেখিয়ে দাম বাড়ানোর পায়তারা করছেন আড়তদাররা। মানে আমাদের ধারণা আগামীকাল থেকে তরমুজের বাজার বাড়তে পারে। আগে ছিল 250, এখন 320 টাকা বেচা লাগে। কয়দিনের মধ্যে? এই তো 2-3 দিনের ভিতরেই বাইরে গেছে। এটা তো ওরা জানে, আমরা তো জানি না। আমরা তো মনে করেন বেচতে আছি, আনতে আছি, কিনতে আছি, শেষ। অন্যদিকে হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 20 টাকা বাড়িয়ে বিক্রি করায় ক্রেতারা বলছেন, রোজা উপলক্ষেই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা মুরগিতে 20 টাকা বাড়ছে কেজিতে, আবার কমে যাবে, কালকার দিন পরে আবার কমে যাবে। 210 টাকাও চায়, 200 টাকাও চায়। বাজারে রোজার পণ্য হিসেবে প্রায় সকল আমদানি পণ্যের সরবরাহই ভালো থাকায় দাম স্বাভাবিক। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছেন, সরকার সঠিক সময়ে আমদানির উদ্যোগ নেয় এই সুফল মিলেছে। শাকসবজি থেকে শুরু করে সবকিছু পণ্যেরই মূলত এখন স্বস্তিকর অবস্থা বিরাজ করছে। ফলে এবারে রমজান আমরা আশা করছি প্রতি বছর বা ইতিপূর্বের কয়েক বছরের তুলনায় অনেকটা স্বস্তিদায়ক হবে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। রিয়াজ সেজান, 71, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজনের মামলার তদন্ত প্রতিবেদন চলতি মার্চ মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। শনিবার সিলেটে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার সরাসরি প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছেন প্রসিকিউশন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। পতিত ফ্যাসিস্ট শাসক 5 আগস্ট থেকে ভারতে আছেন। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই গণহত্যার পাশাপাশি বিগত সরকারের আমলে গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ট্রাইব্যুনালে। এই পর্যন্ত হাসিনার বিরুদ্ধে 2টি মামলা দায়ের হয়েছে। গত 18 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয়। এই সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা ছিলেন 1 থেকে 5 আগস্টের গণহত্যার সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা। এসব মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি নিয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দেওয়া হয়। শনিবার সিলেটে এক অনুষ্ঠানে তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা সহ কয়েকটি মামলার তদন্ত এই মাসে শেষ হবে। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধের বিচারে কি চ্যালেঞ্জ, শেখ হাসিনার ভারতে অবস্থান, এই মামলার মৃত্যুদণ্ডের বিধান সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য কিন্তু এই পরাজিত দোষর যারা আছে তারা কিন্তু নানানভাবে চেষ্টা করবে, এটা নিয়ে নানান প্রশ্ন তোলার চেষ্টা করবে। সেগুলোকে কাউন্টার করে এটা আমাদের দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ। এবং সর্বোপরি আমাদের প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তিটা নিশ্চিত করা। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর 14 অক্টোবর ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার, আর 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সৈকত সাদিক, 71, ঢাকা। রায়েরবাজারে গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সংগঠনের নেতারা রায়েরবাজার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা বলেন, লেজুর বৃত্তি রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। রাজধানীর রায়েরবাজার কবরস্থান, যেখানে কবর দেওয়া হয়েছে জুলাই গণহত্যায় অজ্ঞাত শহীদদের। শনিবার অজ্ঞাত এই শহীদদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা অংশ নেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নেতারা, জানান লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গণতান্ত্রিক ছাত্র সংসদ।
ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির করতে চাই। সংগঠনটির সদস্য সচিব জাহিদ হাসান জানান, যে উদ্দেশ্যে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নই নতুন সংগঠনের মূল লক্ষ্য। আমরা বারবারই বলে এসেছি, জুলাই গণঅভ্যুত্থান আমাদের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে গিয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হতে হবে বাংলাদেশের আগামী রাজনীতির মূল ভিত্তি। এ সময় আগামীর বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সঙ্গে থাকুন।